যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়া নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে। মুক্তার দিকে একবার তাকিয়ে দেখলাম কি মায়াবী একটা চেহারা, কিন্তু ওর ভেতরে যে এত নোংরামি ভরে আছে সেটা ওকে না দেখলে বলতেই পারতাম না। রিয়া কিন্তু নিজে জানতো আমি নির্দোষ ছিলাম, কিন্তু তাও ও আমার সাথে এই রকম করলো। ঠিক আছে, আমিও এর হিসাব হাতে কলমে ধরে একেবারে বুঝিয়ে দিব। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পতিতা পল্লী ছিল। মুক্তাকে আমি সেখানেই নিয়ে গেলাম। মুক্তা এখনও অজ্ঞান হয়ে আছে, এখনও ওর জ্ঞান ফিরে নাই। পতিতা পল্লীর ভেতরে যেতেই এখানে যার কথাই সব কিছু হয় তিনি আমার সামনে এসে বলল, তা তোমার আলাদা রুম চাই নাকি মেয়ে চাই? কিন্তু সাথে এই কাকে নিয়ে আসলে? আমাদের এখানে তো সব আইটেম আছে। আমি আগে মুক্তার জ্ঞান ফিরিয়ে বললাম, আমি এই মেয়েকে এখানে বিক্রি করতে চাই। আমার কথা শুনে সর্দারনি মুক্তাকে ভালো করে দেখতে লাগলো। মুক্তাকে দেখে বলল, মেয়েটা তো সুন্দরী আছে বটেই, কিন্তু ওর মাথার চুল নেই। তা তুমি কিভাবে ওকে এখানে দিয়ে যাবে? মুক্তা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাইছো তুমি আমার সাথে? আর আমি এখানে কেন? এটা হলো একটা পতিতালয়। আজকে থেকে তুমি এখানেই কাজ করবে। যার ভেতরে এতটা পরিমাণের নোংরামি ভরা থাকে তাকে আমি মনে করি এইখানে রাখাই ভালো হবে। কি বলো তুমি? মুক্তা আমার হাত ধরে বলল, প্লিজ তুমি এমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। তাও আমাকে তুমি এখানে রেখে যেও না। আমি মুক্তার কথা শুনে কিছু না বলে সর্দারনিকে বললাম, এই মেয়ের মাথায় একটু সমস্যা আছে। মাঝে মাঝে ও নিজেকে পরী মনে করে। মাঝে মাঝে এইরকম কিছু করলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমি যে ওকে এখানে বিক্রি করব এর শর্ত হলো ও এখানে 1 মাস কাজ করবে। পরে যদি ওর ভালো না লাগে ছেড়ে দিবেন। আর টাকা পয়সা আমার লাগবে না, ওকেই দিয়ে দিবে সবগুলো। এখন আমাকে যেতে হবে, আমি আসি। মুক্তা আমার হাত ধরে কান্না করে বলল, এমনটা আমার সাথে তুমি করো না। ধপ করে মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আজকে আমার শক্তি নাই, এজন্য তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এই রকম শাস্তি দিতে পারো না। সর্দারনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, দেখেন, আমার কথায় রাগ করবেন না। এখানে সবাই নিজের ইচ্ছায় আসে। যাদের এত টাকা পয়সা নেই, যারা আর কোনো কাজ করতে পারে না, একমাত্র তারাই এখানে আসে। আমি বলি কি, ও যতই খারাপ হোক না কেন, ওকে একটা সুযোগ আপনি দেন। যদি ভালো হয়ে যায় তো? আমরা তো নষ্টামি করে বেড়াই, কি করব বলেন ভাই? পেটের দায়ে এসব করতে হয়। আমি একবার মুক্তার দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হয়তো মুক্তা ভালো হতে যাচ্ছে। দেখি একটা সুযোগ দিয়ে। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে আজকে গেলাম, ভালো থাকবেন। এখানে আর না দাঁড়িয়ে মুক্তাকে একটা কবরের পাশে নিয়ে গেলাম। দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তা আবার আমার পা জড়িয়ে ধরে বলল, আমি এমন এক অপরাধী যে কিনা তোমার মাকে হত্যা করেছি। তবে বিশ্বাস করো, আমি শুধু ওদের উৎসাহ দিয়েছি, বাকিটা ওরা করেছে। আমাকে মাফ করে দাও, আমি কথা দিচ্ছি। জীবনে এই মানুষের দেশে যতদিন বেঁচে থাকি ততদিন ভালো হয়ে থাকবো। কখনো কারো খারাপ চাইবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। মুক্তাকে তুলে বললাম, চলো আমার সাথে। যেতে যেতে মুক্তাকে বললাম, আমি তোমাকে ভালো পথ দেখিয়ে দিব। যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আশা করতে পারি তুমি ভালো হয়ে যাবে। বলো আমাকে কি করতে হবে? সে তো বলবই, তার আগে একটা কথা শোনো। দেখা যাবে তুমি এখানে কয়েক বছর থাকবে ভালো হয়ে, তারপর হয়তো তুমি আবার নতুন করে তোমার শক্তি ফিরে পাবে। তখন তো আবার তুমি আগের মতোই। মুক্তা আমার কথা শুনে ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, কসম করে বলছি আমি আর কারো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। তাহলে তো ভালোই। এখন তুমি এক কাজ করবে, এখন থেকে আমাদের বাসায় গিয়ে একটা রুমে ভাড়া নিয়ে থাকবে। আর আমাদের বাসার সামনে যে দোকানটা আছে না, ওটা হয়তো ওরা বিক্রি করে দিবে। যদি বিক্রি করে তুমি কিনে নিবে। টাকার বিষয়টা আমি দেখে নিব, আর ওইটা দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। আমাদের বাসায় কি হয় আর না হয় আমাকে সব কিছু জানাবে, ঠিক আছে? মুক্তা হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এতটা ভালো কেন? তুমি জানো আমি তোমার মায়ের হত্যাকারী। আমার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারালে। এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, আমাকে ভালো হবার সুযোগ করে দিলে। কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। তবে আজকে থেকে আমি সত্যি বলছি, ভালো হয়ে যাব। আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করি দেখে আজকে আমার এই অবস্থা। থাক, সেই সব আমি চিন্তা করি না। চিন্তা করে আর কি হবে? এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই। রিয়াকে খুব ভালোবাসতাম না? অসম্ভব।
যা বলার বাহিরে। কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারি নাই। কিন্তু ও আমার সাথে যা করলো না, যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়ব না। মুক্তা আর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম। ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাব না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা, আমি আর ভেতরে যাব না, তুমি যাও। আর এই বাসাটা আমার নামে, আমার আম্মু লিখে দিয়েছে। এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি। আমি আগে উকিলের সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি এখন যাবে কোথায়? এই তো সুমনের বাসায় যাব একটু। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। মুক্তা চোখ তুলে আমার দিকে একবার তাকালো, বলল, চিন্তা করা যায় একজন সাধারণ মানুষের ভেতরে এতটা পরিমাণের শক্তি আছে যা বলার বাহিরে। তারপরেও তার ভেতরে কোনো অহংকার নেই। আর আমি ছি, এখন নিজের উপর নিজেরই লজ্জা হচ্ছে। আমি কিছু না বলে সামনে হাঁটা দিলাম, আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছ, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না, ঠিক আছে? আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম। নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। হায় রে, আমি কি বোকাই না? হ্যাঁ, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি, এছাড়া আমার কী বা করা ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না। তবে ওকে যখন পতিতাপল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে। আবার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি। শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটাই বিষয় শুধু চিন্তা করতাম, সেটা হলো শুধু বলতাম রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। কিন্তু ও আমার চিন্তা ভাবনা ভেঙে দিয়েছে। কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? মানুষ বলে প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না। আজকে রিয়ার কথা চিন্তা করতে বড্ড বেশি কেন জানি কষ্ট হচ্ছে। সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। এখন যেন নিজেকে আমার খুব অদ্ভুত মনে হয়। একসময় আমি পরীর ডানা দেখার জন্য পাগল ছিলাম, কিন্তু আমাকে আমার নিজের ডানা আছে। চিন্তা করা যায় এক সময় ছিলাম কি আর এখন হয়েছি কি। সরাসরি সুমনের বাসার সামনে গিয়ে নামলাম। আশেপাশে তেমন কেউ নেই, এজন্য আমাকে নিচে নামতে কেউ দেখে নাই। নিচে নেমে সুমনের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সুমনের বউ এসে দরজা খুলে দিল। সুমনের বউ আমাকে দেখে ভাইয়া বলে জড়িয়ে ধরল। সুমন রুম থেকে বাইরে এসে বলল, কে? আমি সুমনের বউকে ছাড়িয়ে সুমনের সামনে গিয়ে বললাম, কিরে, তোর কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, শালা, এতদিন পর আমাদের কথা তোর মনে হয়েছে? সুমনকে ছেড়ে বললাম, কি করব বল, একটু বিজি ছিলাম, নইলে তোর বাসায় আরও অনেক আগেই আসতাম। সুমন দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, আরেকজনকে তো দেখতে পারছি না, তাহলে তুই কি আমার কথা রাখতে পারিস নাই? আমি মাথা নিচু করে বললাম, সরি রে, আমি পারি নাই। আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা পরীর সাথে প্রেম করব, সেই আশা আমার হয়তো কখনো পূরণ হবে না। দেখ, এসব উল্টাপাল্টা কথা আমাকে বলিস না। আমরা জানি রিয়া কতটা ভালো মেয়ে। সুমনের সাথে তাল মিলিয়ে সুমনের বউ বলল, ঠিক কথা তো, রিয়া ম্যাম এতটাও খারাপ না। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেল। তাড়াতাড়ি সুমনকে বললাম, সুমন, আমাকে এখন যেতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসছি। সুমন আমার হাত ধরে বলল, মাত্র কিছুক্ষণ হলো তুই আসলি, আর বলিস এখন চলে যাবি? তোর মাথা খারাপ হয়েছে? দেখ সুমন, আমার এখনো একটা কাজ করা বাকি আছে, নইলে আমাকে সবাই খারাপ বলবে। আমি আবার আসব, চিন্তা করিস না। আর ভাবি, আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন। আমার তো তেমন কেউ নেই যে যাকে এই কথা বলবো। এখন আমি গেলাম রে। সুমনের বউ বলল, কিন্তু রিয়া ম্যামের। আমি কোনো কিছু না শুনে সরাসরি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এখনও সেতুর বোনের সাথে যারা বাজে ব্যবহার করেছে তাদেরকে এখনও আমি দেখতে পাচ্ছি আমার কল্পনাতে।
আবার সেই রিপনের বাসার সামনে চলে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে রিপন মিতুর সাথে বসে আছে। হাতে ইশারা করে রিপন আর মিতুর মুখ বন্ধ করে শূন্যে তুলে নিলাম। ওরা চোখ বড় করে শুধু চারপাশে তাকিয়ে আছে, ভয়ে কিছু বলতে পারছে না ওরা। রিপনের সাথে যারা যারা ছিল সবাইকে ধরে শূন্যে উড়িয়ে দিলাম। হঠাৎ করে সবার সামনে আমি যেতেই রিপন আর মিতু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পিছনের ডানা দেখে ওদের সবার অবস্থা দেখার মতোই হয়েছে, কিন্তু ওদের মুখ বন্ধ করার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি সরাসরি ওদের নিয়ে পরীর রাজ্যে চলে গেলাম। সরাসরি রিয়ার রাজপ্রাসাদের সামনে নেমে আমি ইচ্ছে করে জোরে একটা শব্দ করলাম, যার কারণে সবাই আমাদের সামনে চলে আসলো। সবাইকে নিচে নামিয়ে আমিও নামলাম। রিয়া এক কোণায় এসে দাঁড়ালো। রিয়াকে আজ অন্য আরেক রকম লাগছে। মাথায় লম্বা একটা মুকুট আছে। আমি শুধু সেতুকে উদ্দেশ্য করে বললাম, তোমার বোনের খুনিকে নিয়ে আসছি, এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো। সেতু আমার কথা শুনে লাফ দিয়ে ওদের সামনে গিয়ে সব কয়টাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মিতু আমার সাথে দাঁড়িয়ে আছে, মুখ বন্ধ করার কারণে কিছু বলতে পারছে না। তবে আমাকে মিতু কিছু বলতে চাচ্ছে, ওর চোখে হালকা হালকা পানি চলে আসছে। আমি রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, এখানে মিতুর হয়তো কোনো দোষ নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু রিপনকে আজকে কেন মারছি তা ও জানতে চাইবে। ওর স্বামী তো রিপন। আপনি যদি ভিডিওটা একটু দিতেন তাহলে ভালো হতো। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার হাতে মোবাইলের মতো কিছু একটা দিল। আমি মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, বিনা কারণে আমি কিছু করছি না, আগে ভিডিওটা দেখো। আর সেতু ওকে মারা বন্ধ করো, আমি দেখছি ওকে কি করা যায়। মিতু ভিডিওটা দেখে ধপ করে নিচে বসে গেল। হাতের ইশারা করে মিতুর মুখের সব কিছু খুলে দিলাম। মিতু কান্না করতে করতে বলছে, ও আমার সাথে এটা করতে পারলো কিভাবে? একটা মেয়েকে ওরা। আমি শুধু বললাম, জানিস মিতু, কিছু কিছু বেঈমান মানুষ আছে যারা পিছন থেকে আঘাত করে। তোরা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তোরাই আমার সাথে বেঈমানি করলি। ছি ছি, একটি পরী মেয়েকে তোরা। সেতু, ওদের জ্যান্ত জ্বালিয়ে দাও। মিতু আমার হাত ধরে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে। সে বড় একটা অপরাধ করেছে, তাই বলে তুই ওকে মেরে ফেলবি? আমার কিছু করার নাই রে এখানে। আমার আদালতের বিচার এটাই। এবার রিয়া আমার সামনে এসে বলল, নিজেকে খুব ভালো মনে করো না? মন যা চায় তাই করবে? মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তোমার মন যা চায় তাই করবে? আমার বোন মারা গেছে, থাক, আমি ওদের মাফ করে দিয়েছি। আমি সেতুকে ধমক দিয়ে বললাম, আমি কি বলছি সেতু, তোমার কানে যায় না? এই রকম বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রিপন দৌড় দিয়ে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি ওর মুখ দিলাম। রিপন কান্না করতে করতে বলছে, আমাদের মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা তুই আমার সাথে করতে পারিস না। আমি তো তোর জন্য কত কিছু করেছি। রিপনকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর মতো বেস্ট ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য আমি কত অপমানিত হয়েছি জানিস? সে তোর বোনও হয়তো এভাবেই তোর কাছে মাফ চেয়েছিল, কিন্তু তোরা ওকে। আজ যদি তুই এমন কিছু না করতি, ওই যে একটা মেয়েকে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস, ওর নাম রিয়া, খুব ভালোবাসি আমি ওকে। আজকে তুই এমন না করলে ও আমার বউ থাকতো। তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে, ছাড়বো না আমি তোকে। একটা পরীকে বললাম মিতুকে ধরে রাখতে। সব কয়টাকে একসাথে করে যেই ওদের শরীরে আগুন দিব, তখন রিয়া এসে আমার হাত ধরে বলল, লাদেন প্লিজ এসব বাদ দাও। সেতু রিয়াকে ধরে বলল, বাদ দিবে মানে? আপু, ওরা আমার বোনের সাথে কি করেছে মনে নেই? তুমি চুপ করো। অপরদিকে রিপন জোরে জোরে কান্না করে বলছে, প্লিজ বন্ধু, আমাদের সাথে এমন করিস না। কাঁপা কাঁপা হাতে আগুনটা ভেতরে ফেলে দিলাম। আমার চোখের সামনে